রোমানদের ছিল কৃতদাস, স্পার্টানদের ছিল সেবাদাস, ইংরেজদের ভূমিদাস, আমেরিকানদের নিগ্রো, জার্মানদের ইহুদি, আর হিন্দুদের আছে অস্পৃশ্য দলিতরা। কৃতদাস, ভূমিদাস, নিগ্রোরা আজ মুক্ত, কিন্তু অস্পৃশ্যতা আজও বিদ্যমান। ভারতীয় সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি আম্বেদকরের মতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য এ অঞ্চল থেকে বর্ণ শোষণ নির্মূল করা দরকার। তিনি এই সভ্য সমাজের প্রতি প্রশ্ন করেছেন, অস্পৃশ্যরা যদি হিন্দু কিংবা মুসলিম হয় তাহলে তাদের স্পর্শে অপর হিন্দু কিংবা মুসলিম অপবিত্র হবে কেন? এই বর্ণবৈষম্য অস্পৃশ্যতা শুধু দক্ষিণ এশিয়া কিংবা বাংলাদেশ ভারতের কোনো সমস্যা নয়। এই একবিংশ শতাব্দীতে এই সমস্যা সারা বিশ্বে বিদ্যমান। বাংলাদেশে জাতি, বর্ণ ও পেশাভিত্তিক বৈষম্যের শিকার এই জনগোষ্ঠীকে দলিত নামে অবহিত করা হয়। এই দলিতরা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অংশবিশেষ। বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাপটে সংখ্যাগরিষ্ঠ দলিতরাই ভূমিহীন, ফলে জন্মসূত্রেই এরা দরিদ্র। বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর দলিতরা মূলত পেশা ও জন্মের ভিত্তিতে বৈষম্যের শিকার। সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও বাংলাদেশে দলিতর সংখ্যা ৫৫ থেকে ৬৫ লক্ষ। বাংলাদেশে এই সুইপার সম্প্রদায় দুভাগে বিভক্ত, জাত সুইপার ও মুসলমান সুইপার।
এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলা পিডিয়ায় ঢাকার পেশাজীবী হিসাবে মেথরদের আবির্ভাব সময় উল্লেখ করা হয়েছে 1624 থেকে 1626 সালকে। সুইপার শব্দটি মূলত হিন্দুদের জাতপাক সিস্টেম থেকে আবির্ভাব। অন্যদিকে মহাত্মা গান্ধী এদের নাম দিয়েছিলেন হরিজন বা বিধাতার সন্তান। উল্লেখিত জাত সুইপাররা বাংলাদেশে মেথর, সুইপার, হরিজন ইত্যাদি নামে পরিচিত হলেও এরা এদেশে সামাজিক, রাজনীতিক ও আইনগত এবং সাংস্কৃতিক বৈষম্যের শিকার। তাই এই জনগোষ্ঠীর মানুষ মনে করে বিগত 1.5 শতাধিক বছর ধরে তাদের জীবনযাপনের ইতিহাস হলো অবহেলা, বঞ্চনা আর অস্পৃশ্যতার ইতিহাস। এরা দরিদ্রের মধ্যে দরিদ্র, বঞ্চিতের মধ্যেও বঞ্চিত। দেশে কাজবাজ ছিল না, তারপরে আসলাম ঢাকা, মার কাছে আসলাম, মার কাছে আসা এদিকে এবারে একটা সিটি কর্পোরেশনে একটা চাকরি লইলাম। বেতন হয়েছে 2200 টাকা আর ঘর ভাড়া হয়েছে 1300 টাকা। 1300 টাকা দিলে কিছু থাকে না, আর সংসার বাঙ্গারি টুকটাক বাঙ্গারি বেচা দুজনে যা পাই বাগযোগ করে নেই। 100-150 টাকা দৈনিক পাই, দুজনে বাগযোগ করে দিয়ে কোনোরকম বাইরে দিয়ে সংসারটারে চালাই। মূলত আর্থসামাজিক অবস্থা, অধিক জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের অভাবের কারণে মুসলিমরা এই পেশায় আসতে বাধ্য হয়েছে। বর্তমানে মুসলিম সুইপাররা অঞ্চলভেদে পরিচ্ছন্ন কর্মী হিসেবে পরিচিত। HRP এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই পরিচ্ছন্ন কর্মীরাই কাজের অবশিষ্ট সময়ে শহরের বাসাবাড়িতে মেথরের কাজ করে। আমি ঢাকাতে এসে অনেক কষ্ট করে, দেশে বাড়ি খুব কষ্ট হয়, খাবার দাবার দিয়ে কাম কাজ পাওয়া যায় না দেশে বাড়িতে। এই ঢাকা এসি আয়া এই মোলাখানে চাকরি পাইছি, 2200 টাকা বেতন দেয়। আমাকে মালিক আছে, সেই মালিকে পৌরসভা দৌড়াদৌড়ি করে, পৌরসভা কোনো ডকুমেন্ট দেয় না। 2200 টাকা দিয়ে আমার এই ঘর ভাড়া দিয়ে এই সংসার টুকটাক করে চলে। আর ভাঙ্গারি পাই, কোনো সময় 60 টাকা পাই, কোনো সময় 70 টাকা পাই, এইটা দিয়ে চলি টুকটাক। 1200 টাকা ঘর ভাড়া, এইটা নিয়ে খুব কষ্ট করে চলি। সারা বাংলাদেশে জাত সুইপাররা বসবাস করলেও মূলত ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে এদের বসবাস ছিল বেশি। আমাদের মহান মুক্তিযুদ্ধে জাত সুইপারদের সক্রিয় অংশগ্রহণ ও মুক্তিযোদ্ধাদের সহযোগিতা দানের ইতিহাস থাকলেও সরকারিভাবে এদের এই অবদানের স্বীকৃতি কখনো দেওয়া হয়নি। মা অনেক অভাবে ছিল, পড়াশোনা করায় নেই, খাওয়া দাওয়া ঠিক মতন দিতে পারে নেই, পরিবেশে ওই রকম দিতে পারে নেই, ঠিক আছে। তখন আমি আস্তে 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 বড় হইলাম। বড় হইবার পর সবার থেকে শুনি কি শহীদ পরিবারে কিছু পায়, ঠিক আছে। তারপর আমি একদিনকে বললাম আমার টাকা পয়সা ধন সম্পত্তি কিছু লাগবে না, শুধু আমার একটা সরকারি চাকরি চাই। সরকারি চাকরি হলে মনে করেন আমার জীবনটা বাঁচবে। আমরাও তো শহীদ পরিবারের, ঠিক আছে না। আমার বাবা যুদ্ধ সময় যখন মারা গেছে শুনতে পারলাম, যখন আমি বড় হইলাম কি আমার বাবা নাস্তা খাইতেছিল বাইরে, আমার বাবাকে ধরে নিয়ে গেছে। তারপরে কষ্ট লাগে না, আমার বাবাকে তো আমি জীবনেও কখনো দেখতে পারিনি, বাবাও বলতে পারিনি, তো কষ্ট লাগে না, অনেক কষ্ট লাগে। সবাই পায়, জায়গা জমিন বাড়ি টাড়ি সবাই পেয়েছে, আমরা কিন্তু এক দানাও চাইলেও পাই নাই। কেন, এটার মাইনে কি? আমরা আমাদের বাপ দাদা জীবন দেয় নাই যুদ্ধের সময়?
HRP এর অনুসন্ধানে জানা যায়, ঢাকার মিরনজিল্লা সুইপার কলোনি থেকে 1971 সালের 22 নভেম্বর বর্বর পাক হানাদাররা 10 জনকে ধরে নিয়ে যায়। এর মধ্যে কয়েকজনের লাশ রায়ের বাজার বধ্যভূমিতে পাওয়া গেলেও বাকিদের পাওয়া যায়নি। আমার স্বামীকে নিয়ে গেছে 71-এতে, যখন যুদ্ধ চলতেই আসে। সিটি কর্পোরেশনে ড্রেনের কাজ করতো, ড্রেনের কাজ করিয়া আসতো, আর কোথা যাইতো না যাইতো আমার কইতো না। গন্ডগোলের সময় রাত ভোর বাইরে থাকতো, আবার ঘরে দেখতাম আইয়া চিরা মুড়ি গুড় কি হাবি যাবি পুটলা পুটলা পান দিয়ে নিয়ে জিগাইতাম কি কই যান আপনি। যাই মানুষের একটু সাহায্য করি, আর কি সাহায্য করে, লেকিন কয়নি, কোনো সময় কয়নি। যেদিনকে ওই ধরে নিয়ে যাইতে আস ওই দিনকে কোনো হানে যায়নি, বাসেই আসিল, বাস যাইবার চাইছিল, কি জানে হয়ে গেল কি না কিছু বুঝলাম না। আমার শ্বশুর ছিল, আমার শাশুড়ি ছিল, সবাই ছিল, দেওররা ছিল, সবাইটা কি কথা হইলো ওদের ভিতরে কোনো বুঝতে পারলাম না। আমি রাত্রে আইসে 3টা 2:30টার দিকে, গভীর রাত্রে আইয়া নিয়ে ঘরে খটখটাইল। অনেক রাত পর্যন্ত আমরা কথাবার্তা করতেই আসি, এরপরে মধ্যে ওরা আইয়া পড়ছে। আবার পরে আমরা জাগ নেই दोनों, লেকিন ভিতরে ছটপট হইতে আসে, ঘুম আসে না। आइलो आइए कोई बोल कोई है अनवर लाल का घर यही है, अनवर लाल का घर यही है, क्या हुआ? आइया हाथটা পিছনে করলো, মার মার বাঁধলো, বাঁধিয়া চোখে কাপড় দিল, দিয়া আমি পিছু পিছে যাইতে আসে, আমার শ্বশুর যাইতে আসে, আমাকে দিয়া মারছে, আমার নন্দেরে বি মারছে, মারিয়া ফালাইয়া ওরে টান দিয়া লয়ে গেছে। দৌড়াইয়া দৌড়াইয়া গাছতলা পর্যন্ত আইসি, লেকিন ওরা ছাড়ে নাই। আবার স্বাধীনের পরে যখন ওই হয়ে গেল, আমরা খুঁজবার বাইর হয়েছি, খুঁজতে 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 কোনো হানে পাই না। আমার বাবা পাক বাহানির মিলিটারির মধ্যে কাম করতো, আমার বাবা বি খুঁজতে আসে, পায় না। খুঁজতে খুঁজতে গেছি স্বাধীনের পরে কোথায়, ওই 7 মসজিদ লালমাটিয়া রায়বাজার, ওর পিছনে শুধু গেঞ্জি আর এই এজেন্টি কাঠ, ওই যে ছবি দেখতে আসেন, ওই ছবি আর গেঞ্জি শুধু পাইলাম, লেকিন ওনারে আজ পর্যন্ত পাইলাম না। HRP এর পক্ষ থেকে ঢাকারও আশেপাশের অনেক সুইপার কলোনি অনুসন্ধান চালানো হয়েছে। অনেকেই বলেছে তাদের যুদ্ধের সময় স্মৃতিগুলোর কথা। মোহাম্মদপুর কি করছে, ওয়াল আছে, পাক্কা বানানা কাটতি যেটা বানাচ্ছে নালি মতন, ওধারে मिट्टी ऊपर আছে, मिट्टी ऊपर আছে, वो ऊपर में मनुष्य गला काटते, गला काट के वो भाग गया, आधा काट के भाग गया। भागना को पूरे वो तो की करता है, पानी 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 करके बोलता है। हम लोग को गलत तो पानी लेके जाना को घीसे, और 3टा आदमी आके, 3टा आदमी आके की करছে, वो 3टा आदमी है तुम लोग पानी दीबो ना, हम लोग पानी दूमो, फैन खोल के पेशाब मुँह के दिसे, पेशाब करছে वो चला गया, वो मनुष्य मारे गया। কারোর ব্যক্তিগতভাবে না, উনি দেশের জন্য ওনার পাশাপাশি 10 জন লোক প্রাণ দিছে দেন। কিন্তু আমরা আশা করি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে যাতে আমাদের অধিকার পাওয়া যায়, আর আমাদের যারা এই আমার আব্বার নিয়ে যারা 10 জন প্রাণ নিছে, তাদের আমরা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আমরা আবেদন জানাই যাতে তাদেরও যেন বিচার এই দেশের মাটিতে হয়। মুসলিমদের মধ্যে কত সংখ্যক মানুষ এই পেশার সাথে জড়িত এবং কত মানুষ বিভিন্ন ডাম্পিং সাইটের ময়লার উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করে, তার কোনো সঠিক পরিসংখ্যানও নেই।
সিটি কর্পোরেশন 1988 সালে তাদের এক পরিসংখ্যান সুইপার বা পরিচ্ছন্ন কর্মী সংখ্যা ৯,৬৯০ বলে উল্লেখ করলেও সেখানে জাত সুইপার ও মুসলিম সুইপারদের সংখ্যার কথা উল্লেখ নেই। মুসলিম সুইপারদের ক্ষেত্রে যারা সিটি কর্পোরেশনের কর্তৃক লিজ দেওয়া বিভিন্ন ডাস্টবিনগুলোতে মালিকের অধীনে কাজ করে, সেখানে নারী পুরুষের মজুরি বৈষম্য আরও প্রকট। এই চিত্র আমরা দেখেছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাশে ডাস্টবিনে, যেখানে সমান কাজ করে একজন পুরুষের বেতন ৩,০০০ টাকা আর নারীর ২,০০০ টাকা। সুইপার সমাজে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার এক করুণ চিত্র ফুটে উঠেছে HRPর অনুসন্ধানে। যে শিশুদের বই হাতে স্কুলে যাওয়ার কথা, সেই চিত্র এখানে প্রায় অনুপস্থিত। আবার অনেক সুইপার কলোনির প্রাথমিক বিদ্যালয়ের নামকরণের কারণে এরা হাই স্কুল ভর্তির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। এখানে যে বাচ্চাগুলো আছে তারা খুবই মেধাবী, কিন্তু তারা বিদ্যালয়ে নিয়মিত আসে না। লেখাপড়ার যে গুরুত্বটা তারা এখন অতটা বুঝে না। আমাদের বিদ্যালয়টার নাম তো মেথরপট্টি, যার কারণে এখানে আসতে চায় না, তারা অন্য অন্য স্কুলে চলে যায়। তো আমরা তাদের বুঝাই যে আসার জন্যে। এই কলোনির একমাত্র ডিগ্রি পড়ুয়া ছাত্রী মনু রানী দাস HRPর অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে মনুর সংগ্রাম আর বঞ্চনার ইতিহাস। আমরা মূলত এখানে প্রায় 150 মতো পরিবার এবং সবগুলোই হরিজন ফ্যামিলির, এবং মূলত আমরা এখানে হিন্দিতে কথা বলি। বাইরে আমরা যখন যাই স্কুল বা কলেজে তখন আমরা বাংলা কথা বলি, আবার যখন কলোনিতে আসি তখন আবার হিন্দিতে কথা বলি। এবং আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারাও হিন্দিতে কথা বলতো। আর আমাদের এখানকার মেয়েদের অবস্থা একেবারেই করুণ। এখানে শিক্ষিত হার একবারই কম। ধরেন আমরা প্রায় অনেকগুলো মেয়ের মধ্যে আমরা 4 জন মেয়ে এখন ভার্সিটিতে পড়ছি। আমি যখন পড়াশোনা স্টার্ট করি তখন আমাদের এই স্কুলের নাম হচ্ছে 33 নং মেথরপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি এখানে প্রথমে আমার প্রাইমারি লেভেল শেষ করলাম 5 পর্যন্ত। তো এইখানে যে হেড টিচার ছিল উনি আমাকে অনেক আদর করতো। মোটামুটি আমরা কয়েকজন ফ্রেন্ড অনেক ভালো পড়তাম। উনি অনেক স্পেশাল টেক কেয়ার করতো আর কি, যেহেতু এখন সবার আর্থিক প্রবলেম। এবং উনি চাচ্ছিল যে আমাদের যাতে কয়েকটা মেয়েরা বৃত্তি পরীক্ষা দিতে পারে, এমন কিছু প্ল্যান করে আমাদের এক্সট্রা ক্লাস দিত। তো আমি এইভাবেই 5 কমপ্লিট করার পর ক্লাস 6-এ যখন ভর্তি হই তখন ওই স্কুলের যে হেড টিচার ছিল উনি আমাকে নিয়ে গেছে, যেহেতু আমাদের এখানে শিক্ষিত কেউ ছিল না। তো উনি আমাকে নিয়ে গেছে যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, টিচারদের সাথে কীভাবে ডিল করতে হবে, সব কিছু উনি করছে। বাবা মা টাকা দিচ্ছিল। তারপর আমি ওখানে 6-এ ভর্তি হলাম। কিন্তু ওখানে 6-এ ভর্তি হওয়ার পর আমার মাথায় একটা কাজ করতো, একটা জিনিস, যে যদি ওরা জানতে পারে আমার ক্লাসমেটরা বা টিচাররা যে আমি সুইপার বা অমুক কলোনিতে থাকি, তাহলে ওরা আমাকে ভালোভাবে নেবে না। তো আমি আমার পরিচয়টা গোপন রাখতাম সবসময়। এবং আমাদের মহল্লার 2টা গেট, এইদিকে একটা গেট এইদিকে একটা গেট। তো আমি এই গেট দিয়ে না গিয়ে ঘুরে যেতাম, যাতে কেউ কখনো আমাকে দেখতে না পারে আমি এই কলোনি থেকে বের হচ্ছি। এবং আমি অনেক কম কথা বলতাম, কারণ আমার বাংলাটা তেমন ভালো হতো না। আমি ভাবতাম যে যদি বাংলাতে কথা বলি হয়তো ওরা বুঝতে পারবে যে আমার কথাটা কেমন হয়, ওরা বুঝতে পারবে যে আমি দলিত কলোনিতে থাকি বা এরকম কিছু একটা ব্যাপার। তো আমি সবসময় চুপচাপ থাকতাম, ক্লাসের পড়া কমপ্লিট করতাম, তারপর বাসায় চলে আসতাম। সুইপাররা মূলত বসবাস ও কাজ করে নোংরা পরিবেশে, তাই এদের স্বাস্থ্য ঝুঁকিও বেশি। অনেকেই সচেতনতার অভাবে সঠিকভাবে স্বাস্থ্যসেবা নিতে পারে না। হাত পাত কাটে, ওখানে পুরানো ট্যাবলেট থাকে, ওটা লাগিয়ে দিলে ছুটে যায়। আর একটা আছে গুল আছে, গুল সঙ্গে সঙ্গে যদি হাত যদি কেটে যায় সঙ্গে সঙ্গে গুল চাপা দিবেন, একদিনে রক্ত বন্ধ হয়ে গেলে ওটা আর হয় না। সুইপার সমাজ অসমতা, অস্পৃশ্যতা ও দারিদ্রতার গভীরে নিমজ্জিত। আজ সুইপাররা ভাবতে শিখেছে
হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান। সকালে চা চু খাই রুটি মুটি এটি খাইয়ে আমরা কষ্ট মষ্ট করে কাটাইতেছি। আবার মনে করে কামের থেকে আইব পয়সা দিব 60 টিয়া, এই আমরা বাজারে না বিকালে রান্দা রাইতে ভাত খাই। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, স্বাধীনতার 42 বছর পরেও আমাদের রাষ্ট্র এদের সুরক্ষাতে আইন প্রণয়ন করতে পারেনি। সরকার যদি আমাকে বাসস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা একটু ভালো পরিবেশে থাকতে পারি। সরকার তো আমাদের জন্য কিছুই করতেছে না, দিব দিব করে আমাকে কিছুই দেয় না সরকার। এই যে কিছুদিন আগে আমার পোলাটার পা ভাঙিয়া গেছে, ঠিক আছে, হাসপাতালে গেছি, আমার 14,500 টাকা খরচ গেছে, কিন্তু আমি ফ্রি তো কিছুই পাইলাম না। সরকারি যদি চাকরি দিত তাহলে আমাকে একটা ঘর পাওয়া যায়, কিছু রেশন পাওয়া যায়, কিছু ডাল চাল পাওয়া যায়, পোলা পানি নিয়ে কোনো রকম কষ্ট চলতাম, আয় উন্নতি হইতো। তো এই আয় উন্নতির জায়গা তো নেই। জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন, মানবাধিকার ও সমমর্যাদার অধিকারী, কিন্তু আজও অসমতা, অস্পৃশ্যতা, দারিদ্রতা, বঞ্চনা ও সুইপার সমার্থক শব্দ। দারিদ্রতা আর সুইপারের জীবন একই সুতোয় গাঁথা। বাঙালি দরিদ্র মুসলিমরা এ পেশায় প্রবেশের ফলে তাদের বেকারত্বের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তারা দরিদ্র থেকে আরও দরিদ্রতর হয়ে পড়ছে। প্রথম সুইপারের কাজ করছি গিলনেস ব্যাংক, তারপরে আসলো গিলনেস ব্যাংক, এখন সিটি চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এরপরে পৌরসভাতে চাকরি করে আসলাম কমপক্ষে 60 বছর, কোনো কিছু পেলাম না পৌরসভাতে। এই পর্যন্ত করতেই আছে, এখনও করতে আছে। মুসলিম সুইপাররা সমাজের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও 1.5 শতাধিক বছর ধরে জাত সুইপাররা তাদের নিজস্ব কলোনিগুলোতে আবদ্ধ হয়ে পড়ে থাকছে। প্রজন্মের পর প্রজন্ম বেড়েছে, বাড়েনি তাদের থাকার জায়গা। শত দুঃখ ও বঞ্চনার মধ্যেও সুইপাররা একটু সুখেই হাসে। এই হাসি আনন্দ একে অন্যের মধ্যে ভাগাভাগি করে খুঁজে নেয় জীবনের অর্থ। স্বপ্ন দেখে সাম্যের পৃথিবীর এই অসমতা, অস্পৃশ্যতা ও দারিদ্রতাকে ভেঙে ডিঙিয়ে তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসবে।